হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আন্তরিকভাবে দুঃখিত যে বেশ কিছুটা সময় আমাদের চলে গেছে। যাই হোক, আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সকলের প্রিয় হারান মাঝি আজ এসে গেছে। আজকে কথকের চরিত্রে ব্রতদীপ, হারান মাঝি এবং অন্যান্য চরিত্রে আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প। সৌম্য বাস থেকে যখন নামলো তখন উত্তর পূর্ব আকাশটা অদ্ভুতভাবে গাঢ় হয়ে উঠেছে, যেন কোথাও একটা অজানা ক্রোধ জমে উঠছে মেঘের আড়ালে। আকাশের দিকে তাকিয়ে সৌম্য বুঝল বৃষ্টি হতে চলেছে। বৃষ্টি হওয়ার আগে হাওয়ায় একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পাওয়া যায়। কলকাতায় অবশ্য সেটা হয় না, কিন্তু এই গ্রামের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গন্ধটা নাকে এসে ধাক্কা মারল সৌম্যর। দূরে বাঁশবাগান আর তালগাছের মাথাগুলো কেমন যেন কেঁপে কেঁপে উঠছে সেই হাওয়ার দোলায়। বাসটা পুরোপুরি থামার আগে পেছনের দরজা খুলে লোকজন নামতে শুরু করল। বাসের ভেতর থাকা গরু ছাগলের দলগুলো হুড়মুড় করে নামার চেষ্টা করছে, আর পাশে দাঁড়ানো ছেলেটা তার পেছনে ধাক্কা দিতে দিতে গলা ফাটিয়ে বলছে, আরে নাম না, আরে চল না ভাই, আরে চল চল। একটা ছাগলকে মাথায় তুলে এক লোক হেলে পড়ছে বাসের সিঁড়িতে, আর ততক্ষণে কন্ডাক্টর চিৎকার করে উঠেছে, নামতে দাও আগে। বাসের ভেতরে গরমে ও ঘামে পাগল করা অবস্থা। কারো মাথায় ধানের বস্তা, কারো কাঁধে শিশু ছেলে। সৌম্য একপাশে চেপে অতি কষ্টে বাস থেকে নামল। নিচে নেমে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সঙ্গে যে সমস্ত লোকজনগুলো নামল, কয়েক মুহূর্তের মধ্যেই তারা যে কোথায় উধাও হয়ে গেল বুঝে উঠতে পারল না সৌম্য। বাসস্ট্যান্ড বলতে যা বোঝায় তা নয়, একটা বড় পুকুরের ধারে ফাঁকা জায়গা, সেখানে বেশ কিছু দোকানপাটও আছে মনে হলো। একটা ছোটখাটো গ্রামের হাট, পাশেই একটা টিনের ছাউনিওয়ালা চায়ের দোকান দেখে সেদিকে এগিয়ে গেল সৌম্য। চায়ের দোকানের সামনে একটা বাঁশের বেঞ্চে বসল। পিঠ থেকে ব্যাগটা নামিয়ে হাতঘড়ির কাছে ধুলোর আস্তরণ সরাতেই সৌম্য দেখল বিকেল 5:30 বেজে গেছে। দোকানি যেন সৌম্যর জন্যই অপেক্ষা করছিল। কিছু না বলতেই সে বলল, একা চা দেবো নাকি বাবু? সৌম্য মাথা নাড়তেই দোকানি একটা মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা এনে দিল। চায়ের গন্ধে অদ্ভুত এক শান্তি এলো বুকের মধ্যে। চুমুক দিতে দিতে সৌম্য তাকালো চারিপাশে। সবুজ ধানের ক্ষেত, দূরের তাল গাছ, আর পেছনে ঘন বনের কাঁপা কাঁপা ডালপালা। কলকাতার কোলাহল, ট্রাফিক আর একঘেয়ে ক্লান্তি সবকিছু ছেড়ে কদিনের জন্য গ্রামে এসেছে। নিমপুর। সৌম্যর পিস্তুত ভাই আর পিসিমা এই গ্রামেই থাকে। ছোটবেলায় এখানে এসেছিল 2-1 বার, তখন সে অনেক ছোট। সৌম্য পেশায় একজন লেখক, পাঠক মহলে তার লেখার সুনামও আছে। তবে গত কয়েক মাস ধরেই লেখার কলমে যেন জ্যাম লেগে গিয়েছিল। কলকাতার ঘরে বসে মনে হচ্ছিল যেন একটা শব্দ আর লিখতে পারবে না। তখনই হঠাৎ একরকম পালিয়ে আসা, নিজেকে সরিয়ে আনা। ছোটবেলা থেকেই সৌম্যর গল্প লেখার ঝোঁক ছিল প্রবল। আজ সেটা পেশা হয়ে দাঁড়িয়েছে। নানা পত্রিকায় লেখালেখি করেও, মূলত সামাজিক গল্প, মানুষের সম্পর্ক, হাহাকার, স্মৃতি আর ছোট ছোট জীবনের দ্বন্দ্ব দোলাচল, এসব নিয়েই ওর লেখালেখি চলত। ভূতের গল্প কোনোদিনও লেখেনি সৌম্য, ও বিষয়ে একেবারেই আগ্রহ নেই। কিন্তু এবারে ঘটল অন্য ব্যাপার। এবার পুজো বার্ষিকীতে সম্পাদক ফোন করে স্পষ্ট বললেন, সৌম্য, ভালো গল্প লেখো তুমি, পাঠকরা চায় এবার একটা জম্পেস ভূতের গল্প দাও দেখি। তখনই সৌম্য বুঝল বিপদ। ভৌতিক গল্প মানে তো শুধু ভূত নয়, তার পেছনে ছায়া, আবহ, ভয় তৈরি করতে হয়। তখন থেকেই মাথা কেমন যেন ঘেঁটে গেল। আজ আর চেষ্টা করেও একটা কনসেপ্টও মাথায় এলো না। ঠিক সেই সময় দেখা হয় মাধবের সঙ্গে। মাধব সৌম্যর পিস্তুত ভাই। কলেজ স্ট্রিটের একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে সৌম্যর সমস্যার কথাটা কথায় কথায় মাধবকে বলতেই সে খুব সাদা সিধে গলায় বলল, সৌম্যদা, এসো না কিছুদিন গ্রামে। এখানকার বাতাসে গল্প ঘোরে গো। ভূতেরও অভাব নেই, একটা না একটা কাহিনী ঠিক জুটে যাবে।
এই কথাটাই যেন ওর কানে লেগে গিয়েছিল তখন থেকে। চায়ের ভাঁড়টা পাশে নামিয়ে রেখে একটা সিগারেট বের করল সৌম্য। আগুনটা জ্বালাতে একটু সময় লাগলো। হাওয়ার তোরে বারবার নিভে যাচ্ছিল। শেষমেশ এক কোণে ঘুরে দাঁড়িয়ে গোটা ছয়েক কাঠি শেষ করে সবে একটা সিগারেট ধরিয়েছে, এমন সময় পেছন থেকে ভেসে এলো হাঁপাতে হাঁপাতে কারো ডাকা গলা। ঘাড় ঘুরিয়ে সৌম্য দেখল রাস্তায় ধুলো উড়িয়ে খটখট শব্দ তুলে একটা সাইকেল ছুটে আসছে ওর দিকে। সাইকেলটা চালাচ্ছে বছর 23-24-এর একটা ছেলে। প্যান্ট ভাঁজ করা, গায়ে হালকা ময়লা গেঞ্জি, কাঁধে একটা থলে ঝুলছে। সাইকেলের পেছনের চাকাটা টাল খাচ্ছে, কিন্তু চালানোয় ভাট আনে। তীব্র বেগে ধেয়ে আসছে এইদিকে। একেবারে চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো মাধব, সৌম্যর পিস্তুত ভাই। সাইকেলটা দাঁড় করিয়ে মাধব হাঁপাতে হাঁপাতে বলল, উফ, ভাবতেই পারিনি তুই আসবি সৌম্যদা, সত্যি ভাবতে পারিনি। আর বলিস না রে মাধব, বাস থেকে নামতেই মনে হলো গরু ছাগলের হাটে এসে পড়ে গেছি। শেষ মুহূর্তে ভেবেছিলাম নামতেই পারবো না হয়তো। মাধব হেসে পড়ল। তোকে তো আমি চিনি, লেখক মানুষেরা এত সহজে হার মানে না। সে যাই হোক, আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট তো একটু হলোই, তবে এই গ্রামের বাতাসটা গায়ে লাগতেই একরকম শান্তি লাগছে অনেকদিন পর। মাধব সাইকেলের হ্যান্ডেল থেকে থলে নামিয়ে হাতে চেপে ধরল। তোর পিসি, মানে আমার মা, কতবার বলেছে তোকে আসতে, তুই তো কারোর কথাই শুনিস না। কতদিন পর এলি বল দেখি? মনে নেই আবার, বোধহয় শেষ এসেছিলাম পিসি মশাইয়ের শ্রাদ্ধে। তখন তুই অনেকটাই ছোট ছিলি। তাই তো, বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 8-এ পড়ি। তুই একটা সাদা পাঞ্জাবি পরে এসেছিলিস, মনে আছে আমার। সেই দিন থেকে দেখিনি, তবে আমি কিন্তু নিয়মিত তোর লেখা পড়ি, আমার বন্ধুদেরও পড়াই। তা ভালো, তবে এবার তোকে বলেই এসেছি, একটু নিরিবিলিতে বসে লিখবো ভাবছি। সম্পাদকের ভৌতিক গল্প চাই এই পুজোর জন্য। সেই ব্যবস্থা হয়ে যাবে দাদা, আমাদের গ্রামে ভূতের গল্পের অভাব নেই। মাধব ব্যাগটা কাঁধে তুলে নিল। চল এখন আর দেরি না করে বাড়ির দিকে হাঁটা দিই। আকাশটাও কেমন অন্ধকার করে আসছে দেখছি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার ধুলোয় ছাপ রেখে এগোচ্ছিল। আকাশটা আরো ঘন হয়ে এসেছে। দূরে কোথাও বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে মাঝে মাঝে। বাতাসে কেমন একটা ঠান্ডা ভাব, মনে হচ্ছে বৃষ্টি আর খুব দূরে নেই। এই সময় মাধব একটু থেমে বলল, দাদা তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যা নামার আগে দুখিয়াপুরের নদী বাঁধটা পেরোতে হবে। কেন? দুখিয়াপুরের নদী বাঁধ সন্ধে নামার আগে পেরোতে হবে কেন? কি সমস্যা? হ্যাঁ মানে মানে ওই জায়গাটা নিয়ে একটু মানে ওই লোকেরা বলে সন্ধ্যের পর নাকি ওখানে। সন্ধ্যের পর কি? থেমে গেলি কেন? মাধব একটু ঘাড় ঘুরিয়ে দুপাশে কি যেন দেখে নিয়ে চাপা স্বরে বলল, লোকেরা বলে ওখানে খুব খারাপ কিছু একটা থাকে। আগে ওখানটায় শ্মশান ছিল, এখন আর কেউ ওখানে মরা পোড়াতে যায় না। সৌম্য হু হু করে হেসে উঠল। তোর এখনো ভূতের ভয় যায়নি দেখছি। তোর মতো শহরের লোকেরা বিশ্বাস না করলেও এখানে কেউ সন্ধ্যের পর ওই দিকটায় যায় না। যারা গেছেন সবাই ফেরেনি। সেই মুহূর্তে হঠাৎ মাথার উপর মেঘ গর্জে উঠল। একটা গভীর গম্ভীর গর্জন, যেন আকাশ কেঁপে উঠল। ওদের হাঁটার গতি খানিকটা বেড়ে গেল, যদিও মনটা কেমন অদ্ভুত রকম কৌতূহলে কাঁপছে সৌম্যর। দখিয়াপুর সম্পর্কে ছোটবেলায় অনেক কথা শুনেছে বটে, তবে ইন্টারেস্টিং মনে মনে ভাবল সৌম্য। সন্ধ্যা আরো ঘনিয়ে এসেছে। আকাশের গায়ে গায়ে মেঘেরা যেন ধোঁয়ার মতন জড়িয়ে আছে। পাশ দিয়ে একটা সরু মাটির রাস্তা চলে গেছে। ওই পথটাই মাধবের বাড়ির দিকে যায়। চেনা পথ, অথচ কত বছর পরে পা পড়ছে সৌমের। বাঁদিকে ছোট্ট একটা খাল, তাতে শালুক ফুল ভেসে আছে। ডান দিকে এক ফালি ধানের জমি। দূরের বাঁশবনের ভেতর থেকে শোঁ শোঁ শব্দ আর শিয়ালের তীব্র চিৎকার ভেসে আসছে। সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ।
মাধব হঠাৎ থেমে বলল, এই যে সৌমদা, আমরা এসে গেছি বাড়িতে। দেখ তো, পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে। একটা নারকেল গাছের ছায়ায় ঢাকা খোলা উঠোন। উঠোনের মাঝখানে একটা তুলসী তলা, তার চারপাশে সাদা রং দিয়ে আলপনা কাটা, যেন রোজই আঁকা হয়। বাড়িটার গঠন একেবারে পুরনো দিনের। দাওয়ায় লাল মাটির প্রলেপ, কোনায় একটা পুরনো সিঁড়ি ঘর, উঠোনের পাশে বাঁশের বেড়া দিয়ে বানানো রান্নাঘর, আর এক পাশে গোয়াল ঘর, যেখান থেকে গরুর ঘণ্টার মৃদু আওয়াজ আসছে। সৌম উঠোনে প্রবেশ করতেই দেখতে পেল পিসিমা তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। সন্ধ্যার আলো আঁধারিতে তার শাড়ির আঁচল নড়ছে হাওয়ায়, চোখে যেন যুগ যুগের স্নেহের ছায়া। পিসিমা চোখ তুলে সৌমকে দেখে প্রথমে এক মুহূর্ত থেমে গেলেন, তারপর এক ঝলকে চিনে নিয়ে বিস্ময় আর আনন্দে যেন চিৎকার করে উঠলেন, কে? সোমু, কেমন আছিস বাবা? এতদিন পরে বুড়িটার কথা মনে পড়লো তাহলে? সৌম একটু হেসে প্রণাম করে বললে, আমি ভালো আছি পিসিমা। তোর মুখটা একদম বদলে গেছে রে, কিন্তু ওই চোখটা তো সেই ছোটবেলারই। আহা, কতদিন পরে তোকে দেখছি। সৌম খানিকটা লজ্জায় পড়ে গিয়েছিল। এই বাড়ি, এই উঠোন, এই মানুষ, সবকিছুই এক রকম থেকে গেছে। দাওয়ায় বসার পর পিসিমা কাঁধে হাত রেখে বললেন, মনে আছে সোমু, ছোটবেলায় তুই কেমন তুলসী তলার চারপাশে ঘুরে ঘুরে বলতিস এই গাছটাতে পরীরা থাকে? আর আমি বলতাম, হ্যাঁ, সন্ধে হলেই পরীরা নামে আলো জ্বালাতে। তুই তখন চোখ বড় বড় করে কেমন তাকিয়ে থাকতিস। সৌমর মনে পড়ে যায় সে নির্ভেজাল দিনগুলো। কখনো পিসিমার আঁচলের কোণে মুখ গুজে ঘুমিয়ে পড়া, কখনো তাকে ধরে ধরে কাঁচা আম চাইতে যাওয়া, আবার কোনোদিন তার হাড়ির ঢাকনা খুলে লুকিয়ে দই চুরি করে খাওয়া। পিসিমা সেই সব গল্প মনে করিয়ে দিয়ে হাসলেন। সৌমর মনে আছে সেই সব কথা। মা মারা যাবার পর পিসিমাই তো আপন করে নিয়েছিল। সৌম হেসে ফেলে, মনে মনে ভাবে সত্যি কত কিছু ভুলে গেছে জীবনের চাপে, কিন্তু পিসিমার মুখে সেই সব পুরনো কথা শুনে হৃদয় যেন ভরে যায়। রাতের খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো। পিসিমা পাত পেরে ভাত দিলেন, লাল চালের ভাত, মসুর ডাল, আলু ভাজা, কাঁচা লঙ্কা আর একটা টাটকা পোড়া বেগুন ভর্তা, শেষে একটু ঘি ছড়ানো চালতার টক। খেতে খেতে সৌমর মনে হচ্ছিল এই স্বাদ সে কোনোদিন শহরের চারতলা ফ্ল্যাটে পায়নি। পিসিমার হাতের রান্নার গন্ধ, সেই ছেলেবেলার রান্নার স্মৃতি সব যেন এক এক করে ফিরে আসছিল। খাওয়া দাওয়া করে হাত ধুয়ে শোয়ার ঘরে এসে খাটের উপর যখন সৌম আর মাধব বসল, তখন রাত 10:30। ঝিঝির ডাক থেমে গিয়ে এখন কেবল দূর থেকে শোনায় শিয়ালের হুক্কা হুয়া। এদিকে তো সেই আগের মতোই এখনো শিয়ালের উপদ্রব আছে দেখছি। হ্যাঁ, ফাঁক পেলেই বেটারা এসে গেরস্ত বাড়ির হাঁস মুরগি নিয়ে চলে যায়। আকাশে মেঘ কেটে কিছুটা চাঁদও দেখা যাচ্ছে। ঘরের ভেতর একটা লণ্ঠন টিম টিম করছে। পিসিমা ওদের জন্য কাঁথা পেতে দিলেন। একটা পুরনো কাঠের খাট। মাধবের আর সৌমর এখানেই শোয়ার ব্যবস্থা হলো। খাটে শুয়ে সৌম জিজ্ঞেস করল, দুখিয়াপুরের নদী বাঁধটা নিয়ে তুই তখন কিছু একটা বলছিলি, খুলে বল তো ভাই, যদি তোর ওখান থেকে কোনো গল্পের প্লট পাই। মাধব জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে চুপ করেছিল। বলল, আসলে দুখিয়াপুরের নদী ওই পূব দিকের বাঁকটা সম্পর্কে অনেক কথা বলে। ওখানে একসময় একটা শ্মশান ছিল, আর ওই শ্মশানে একজন মরা পোড়াতো, নাম হারু। কি হলো কে জানে, একদিন হঠাৎ করে সে কোথায় যেন উধাও হয়ে গেল। সকালবেলা তাকে ওর ঝুপড়ি ঘরে খুঁজে পাওয়া গেল না। গ্রামের লোকজন খোঁজ করলো মাঠে, বনে, নদীর ধারে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এমনকি গরু ছাগল যারা চড়াতে যায় তারা বলল হারুকে রাতে শ্মশানের ধারে দাঁড়িয়ে কার সাথে যেন একটা কথা বলতে দেখেছে, কিন্তু পরদিন সকালেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাত বিরেতে লোকেরা হাট করে ফেরার সময় অনেকেই নাকি দেখেছে হারু কার সঙ্গে যেন কথা বলছে, অথচ তার সামনে কেউ নেই।
সকলে ভাবলো হারু পাগল হয়ে গেছে। তারপর থেকেই ওই পূব দিকের নদীর বাঁকের কাছে অনেকেই ভয় পেয়ে মরেছে। প্রতি অমাবস্যার আগে যারা ওই শ্মশানের রাস্তা বা শ্মশানের ধারে পাশেও যায়, তাদের মধ্যে অনেকেই আর ফেরেনি। তারা কোথায় উধাও হয়ে গেছে তা কেউ জানে না। তাই রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও ওই দিকটা কেউ মারায় না। ঘরের ভেতর বাতাস যেন একটু ভারী হয়ে উঠল। সৌম্য জিজ্ঞেস করল, তার মানে তুই বলতে চাইছিস যে সন্ধে নামার পর দুখিয়াপুরের পূর্ব দিকে নদীর বাঁকটায় তাহলে কেউ এখন আর যায় না? না রে, সন্ধে নামলে ওই দিকটার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়। আজকাল মানুষ দাহ করতে নিয়ে যায় অন্য ঘাটে। মাধব কথাটা শেষ করেই পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পরেই ওর নিঃশ্বাসের আওয়াজে সৌম্য বুঝল মাধব ঘুমিয়ে পড়েছে, কিন্তু সৌম্যর চোখে ঘুম নেই। চোখ মেলে জানালার দিকে তাকিয়ে দেখল গাছপালার ফাঁক গলে চাঁদের হালকা আলো এসে পড়েছে। কেমন একটা নীলচে ছায়া ছড়িয়ে পড়েছে মেঝেতে। সৌম্যর মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন চলছে। পুবন্দির বাগ, এই নামটাই মাথায় ঘুরছে বারবার। মনে হচ্ছে এইখানেই কিছু আছে, কোনো অদৃশ্য ডাক যেন সৌম্যকে টানছে ওই শ্মশানের দিকে। সৌম্য মনে মনে ভাবল মাধবকে কিচ্ছু বলবে না, বলেও কখনোই যেতে দেবে না। তবে আজ না, আজ আর নয়। শরীরটা ভীষণ ক্লান্ত। পুরনো দিনের পথ, এত বছরের ফেলে আসা স্মৃতি, পিসিমার ভালোবাসা, আর তারপর মাধবের মুখে এমন এক গল্প, সব মিলিয়ে ভেতরটা যেন জর্জরিত হয়ে আছে। কাল রাতে, হ্যাঁ কাল রাতেও যাবে, দেখা যাক কি আছে ওখানে। ঘুম ভাঙল মোরগের ডাক আর উঠোনে ঝাড়ু দেওয়ার শব্দে। জানালার ফাঁক দিয়ে ভোরের কোমল আলো ঘরে ঢুকছে। মাধব পাশ ফিরে তখনও ঘুমোচ্ছে। উঠোনে বেরিয়ে সৌম্য দেখল পিসিমা রান্নাঘরে ব্যস্ত। মাটির উনুনে ধোঁয়া উঠছে। সৌম্যকে দেখে পিসিমা হেসে বললেন, সমু, উঠে পড়লি বাবা? আয় আয় আয়, মুখটা একটু ধুয়ে আয়, আজ তোকে গরম গরম লুচি খাওয়াবো। হাত মুখ ধুয়ে এসে দাওয়ায় বসতেই পিসিমা কলা পাতায় লুচি আর আলুর তরকারি দিয়ে পরিবেশন করলেন। সেই লাল মাটির উনুন আর পিসিমার হাতের লুচি তরকারি, সব মিলে যেন এক ছোটবেলার ঘ্রাণ ফিরে পেল সৌম্য। খেতে খেতেই মাধব বলল, সমুদা, একটা বিশেষ কাজ পড়ে যাওয়ায় আমি ওই দূরের একটা গ্রামে যাচ্ছি। তুই বরঞ্চ দুপুরে খেয়ে দে, পাড়াটা একবার ঘুরে দেখ, বুঝলি? ঠিক আছে, তুই ঘুরে আয়, আমি না হয় পাড়াটা একবার ঘুরে দেখি। তবে শোন, যেখানেই যা সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসিস। আজ আবার অমাবস্যা। দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে বিছানায় গড়াতেই চোখটা লেগে গিয়েছিল সৌম্যর। ঘুম যখন ভাঙল তখন বিকেল 5টা। তড়িঘড়ি জামা প্যান্ট পরে বেরিয়ে পড়ল সৌম্য। বেরোনোর সময় অবশ্য পিসিমাকে দেখতে পায়নি। গ্রামের ভেতর দিয়ে পায়ে হাঁটা একটা সরু পথ, দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে দু একটা বাঁশের কুঁড়ে ঘর চোখে পড়ছে। গ্রামের সরু গলিটা পেরিয়ে যখন দুখিয়াপুর নদীর পাড়ে এসে সৌম্য দাঁড়ালো, এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন উল্টো দিকে বয়ে যাচ্ছে। দূরে ধীরে ধীরে গাঢ় সবুজ জল, পারে কচুরিপানার ছোপ, আর মাঝে মাঝে ছোট্ট নৌকোর পাল নড়ছে বাতাসে। মনে পড়ছিল সেই বহু বছরের পুরনো দুপুরগুলো। ছেলেবেলায় এখানে আসতো পিসিমার সঙ্গে, পা ভিজিয়ে খেলা, কখনো সাঁতার কাটা, আবার কখনো কচুরিপানার ফুল তুলে নিয়ে পিসিমার আঁচলে গুজে দেওয়া। কত মানুষ, কত মুখ, কত হাসি, সব যেন একসঙ্গে ভেসে উঠছে চোখের সামনে। নদীর পার ধরে এগোতে এগোতে হঠাৎ একবার সৌম্যর মনে হলো আজ রাতে তার যাওয়া ঠিক হবে কি। তারপর নিজে নিজেই মনে মনে হেসে ওঠে। কি সব ভাবছিল, এই পাড়াগায়ে এসে মনটাও কি পাড়াগায়ের মানুষদের মতো বদলে যাচ্ছে নাকি। মনে মনে একবার হেসে হাঁটা শুরু করল। নদীর এই দিকটা গ্রামের ভেতরে চেনা কোলাহল থেকে খানিকটা আলাদা। এখানে লোকজনের যাতায়াত খুব একটা বেশি নেই, শুধু নদীর মধ্যে দু একটা জেলে নৌকোর এদিক ওদিক ছুটোছুটি করছে। ঠিক তখনই যেন আচমকা আকাশের রং বদলে গেল।
উত্তর দিক থেকে এক রাশ ঘন কালো মেঘ ধেয়ে আসছে। সৌম্যর হাঁটার গতি বেড়ে গেল। সৌম্য মনে মনে ভাবল, এ তো মুশকিল হলো, আশেপাশে তো একটা ঘর দেখছি না। এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে ডাহা ভিজতে হবে। আকাশের যে অবস্থা তাতে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ঠিক তখনই যেন আকাশ ফেটে পড়ল। চোখের পলকেই নামল প্রবল বৃষ্টি। জলের পর্দা নামিয়ে দিল চারিদিকে। কোথাও 1 ইঞ্চি ফাঁক নেই, শুধু জলের ঝর্ণাধারা আর ধোঁয়াটে অন্ধকার। হঠাৎ সৌম্যর চোখ পড়ল নদীর ধারে একটা ছোট্ট ডিঙি নৌকো বাঁধা আছে। অদ্ভুত সেই নৌকোটা, ছই দিয়ে ঢাকা, বৃষ্টির দোলায় হালকা হালকা কেঁপে উঠছে, যেন কোনো অদৃশ্য হাত দোল খাওয়াচ্ছে। কোনো উপায় রইল না। চারিদিক জলমগ্ন, মাটি কাদা হয়ে পা গেঁথে যাচ্ছে। ঝোড়ো বাতাসে দাঁড়িয়ে থাকা অসম্ভব, তাই তড়িঘড়ি করে দড়িটা সরিয়ে এক লাফে সৌম্য ঢুকে পড়ল নৌকোয়। ভেতরে ঢুকেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। পুরনো ভেজা বাঁশ আর পচা খড়ের গন্ধ। ছইয়ের ভেতরটা অন্ধকার, তবে বৃষ্টির ছাট ভেদ করে এক রাশ ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকছিল। নদীর ঢেউ নৌকোটাকে দুলিয়ে দিচ্ছিল টলমল করে। মেঘের গর্জন আর জলপতনের শব্দ মিলে মিশে চারপাশকে ভরে তুলল। সৌম্য দেখল বৃষ্টির ধারা একদিক থেকে ঢালবে, অন্যদিকে ছুটে যাচ্ছে। যেন আকাশের বুক ফুঁড়ে নেমে আসা স্রোত চারিদিকে বয়ে চলেছে। এত দ্রুত চারপাশে অন্ধকার নেমে এলো যে দিনের আলোটা যেন মুহূর্তেই গিলে নিল এই ঝোড়ো বৃষ্টি। গাছপালা, পাড়ের পথ, দূরের মাঠ, সব কিছু ধূসর জল রঙে মাখামাখি হয়ে গেল। আশেপাশে নদীতে 2-1 জেলে নৌকায় দৌড়াদৌড়ি করছিল। এখন তাদেরও কোনো দেখা নেই। বৃষ্টির গর্জনে চারিদিক তছনছ হলেও এমন একটা পরিবেশে একটা সিগারেট না ধরালে যেন ছন্দটাই ভেঙে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ভিজে না যায় বলে হাতটা শরীরের কাছে টেনে নিল। একটা সিগারেট ঠোঁটে গুজে দেশলাইয়ে কাঠি ঘষতেই সৌম্য বুঝতে পারল বাতাস আর বৃষ্টির মিলিত তাণ্ডবে আগুন ধরা দিচ্ছে না। 3-4 বার চেষ্টার পর ডজনখানিক কাঠি নষ্ট করে অবশেষে আগুন জ্বলে উঠল। কমলা রঙের শিখাটা এক মুহূর্তের জন্য আলোকিত করে দিল চারপাশটা। প্রথম টানটা দিতেই উষ্ণ ধোঁয়ার স্বাদে শরীরের ভেতরে অদ্ভুত এক আরাম পেল সৌম্য। দ্বিতীয় টানটা নিতে গিয়েই পেছন থেকে হঠাৎ একটা সিগারেট হবে নাকি বাবু? চমকে উঠে বিষম টিসমকে একাকার হলো সৌম্য। শব্দটা এতটাই কাছ থেকে এলো যে চমকে পিছন ফিরে তাকাতেই বুকের ভেতরটা যেন ধরাস করে উঠল সৌম্যর। অন্ধকারের মধ্যে জলজল করছে একটা জোড়া চোখ। প্রথম মুহূর্তে যেন মাথার মধ্যে রক্ত জমে গেল। শ্বাসটা আটকে এলো বুকের ভেতর। অন্ধকারের মধ্যে ওর পাশে একজন বসে আছে, অথচ ও সেটা লক্ষ্যই করল না। নিজেকে সামলাতে একটু সময় লাগলো সৌম্যর। গলাটা শুকিয়ে এলেও জোর করে ঢোক গিলে মনটাকে শান্ত করল। তারপর ভালো করে চোখ কুঁচকে তাকালো পেছনের ছইয়ের গাঢ় অন্ধকারের দিকে। ভেতরটা এত অন্ধকার যে এখানে যদি কেউ লুকিয়ে বসে থাকে অন্ধকারের মধ্যে, তাহলে তা ঠাহর করা একেবারেই অসম্ভব। পকেট থেকে একটা দেশলাই জ্বালিয়ে কিছুক্ষণ ধরে রাখলো সৌম্য। দেশলাইয়ের সেই হলুদ আলোয় এই প্রথমবার লোকটাকে দেখা গেল। অসম্ভব রকমের কালো গায়ের রং, যেন সারা গায়ে পুড়ে যাওয়া কয়লার আস্তর লেগে আছে। দীর্ঘ রোগা চেহারা, হাড়গুলো যেন চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। চুলগুলো কোকড়ানো, দাঁতগুলো অদ্ভুত রকমের সাদা, কিন্তু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। লুঙ্গি পরা গেঞ্জি গায়ে সেই লোকটার চোখ দুটো সৌম্যর চোখের সঙ্গে আটকে গেল। কেমন যেন গভীর, অস্থির আর অদ্ভুত এক টান আছে সেই দৃষ্টিতে। ভয় পাবেন না বাবু, আমার নাম হারান। লোকে আমারই হারু বলে ডাকে। এই গাঁয়েই আমার বাড়ি। তা আপনি এখানে এই ভর সন্ধেবেলায় কেন বাবু? কথায় যেন বুকের চাপটা খানিকটা হালকা হলো সৌম্য। অপরিচিত হলেও অন্তত ক্ষণিকের জন্য মনে হলো লোকটা হুমকি স্বরূপ নয়। একটুখানি হাসির চেষ্টা করে ভিজে জামার পকেট হাতড়ে একটা সিগারেট বের করে লোকটার দিকে এগিয়ে দিল সৌম্য।
কিন্তু লোকটা তা হাত বাড়িয়ে নেওয়ার বদলে যেন শিকারী পশুর মতো ঝট করে ওর হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিল। ভেজা গামছার খুঁট থেকে একটা দেশলাইয়ের বাক্স বের করলো। ভেতরে একেবারে শেষ কয়েকটা কাঠি। একটা কাঠি ঘষতেই আগুনের ক্ষুদ্র শিখাটা তার চোখে প্রতিফলিত হয়ে উঠল। সে চোখ যেন মুহূর্তে জ্বলে উঠল, আয়নার মতো চকচক করে উঠল দৃষ্টি। হারু ধীরে ধীরে সিগারেটটা ঠোঁটে চেপে ধরল, টান দিল গভীর করে। বৃষ্টির গর্জনের মাঝেও সৌম্য শুনতে পেল তার লম্বা নিঃশ্বাস টেনে নেওয়ার শব্দটা। ধোঁয়াটা ছেড়ে দিয়ে লোকটা সৌম্যর দিকে তাকাতেই ও একটু হেসে বলল, আসলে এখানে আমার মাসির বাড়ি। এসেছি গতকাল, জায়গাটা একটু ঘুরে দেখবো সেই জন্য। কথার মাঝে হঠাৎই মেঘ গর্জে উঠল। পাশের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে কালো অন্ধকারটা নেমে এলো ঝুপ করে। হারু নামের লোকটা চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে থেকেই হঠাৎ জিজ্ঞেস করল, তো কি করা হয় আপনার বাবু? একটু ইতস্তত করে মৃদু হেসে সৌম্য উত্তর দিল, হ্যাঁ, আমি আসলে একটু লেখালেখি করি আর কি। শুনেছি আপনাদের এই গ্রামে অনেক পুরনো অদ্ভুত কাহিনী লুকিয়ে আছে, তাই এসেছি খুঁজে দেখব কিছু লিখতে পারি কিনা। আপনি ভূতে বিশ্বাস করেন কর্তা? এক মুহূর্ত থমকে গেল সৌম্য। আসলেই যে ভূতের গল্প খোঁজার জন্যই ও এখানে এসেছে সেটা বলতে দ্বিধাগ্রস্ত হলেও লোকটা কি তাহলে মনের কথা আন্দাজ করে নিয়েছে ওর? নিজেকে সামলে একটু হেসে বলল, ভূতে বিশ্বাস করি কিনা সেটা বড় কথা নয়, তবে ভূতের গল্পে মানুষের বিশ্বাস আছে, সেই বিশ্বাসই গল্পকে বাঁচিয়ে রাখে। আমি লেখক, আমার কাজ হলো শোনা কথা কাগজে লেখা। সত্যি হোক বা না হোক, পাঠক যদি রোমাঞ্চ পায় তাহলে আমি খুশি। লোকটি একবার মাথা নেড়ে একটু থেমে গম্ভীর স্বরে বলল, তা ঠিক। আপনি যদি সত্যি গল্পের খোঁজে আসেন তবে আমি আপনার এই একটা গল্প বলতে পারি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এখন গল্প। যদি ভালো লাগে তাহলে লিখে রাখবেন খন। বাবা, আপনি আবার গল্প টল্প লিখতেন নাকি? হারু লোকটা ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে তাকালো বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে। তারপর মৃদু স্বরে বলল, গল্প লিখতে পারি না বাবু, কিন্তু এই গ্রাম বাংলার আনাচি কানাচি কত গল্প যে লুকিয়ে থাকে তা কেউ লেখে না, কেউ জানেও না। এই সব গল্প বইয়ের পাতায় ধরা পড়ে না বাবু, শুধু বেশি থাকে মানুষের বুকের মধ্যে। সৌম্য জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। চারিদিক অঝরে ঝরছে বৃষ্টি, থামার কোনো লক্ষণই নেই। মনে মনে ভাবল, এভাবে যদি সারা রাত বৃষ্টি চলে তবে তো আর বাড়ি ফেরা হবে না, বরং বসে বসে লোকটার সঙ্গে একটু গল্প করলে মন্দ কি। সৌম্য হেসে ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, বলুন তাহলে শুনি। মাঝি একটু হা করে শ্বাস নিল, তারপর গলা খাকারি দিয়ে বলতে শুরু করল, বাবু, আমার সংসার ছিল খুব ছোট। আমি, আমার বউ আর দুটো ছোট ছোট ছেলেপুলে। ঘর ছিল এই শ্মশান পেরুলি নদীর বাঁকের পাশে। অন্য কেউ সেখানে থাকতে চাইতো না বাবু, কারণ শ্মশানের ধারে ঘর কে আর থাকবে। কিন্তু আমি তো জন্মেছি ওইখানে, মরতে হলে ওখানেই মরতে হবে। আমার বাপ ছিল কালুডোম, এই মরা পোড়াতো। হ্যাঁ বাবু, ছোটবেলা থেকেই আমি বাবার সঙ্গে ওই কাজই করতাম। তখন ভয় করতো নি, কারণ ছেলেবেলায় তো অনেক কিছুই খেলার মতো লাগে। বাবা বলতেন যে আগুনে ভয় করিস নে হারু, আগুনই তো শেষ ভরসা, এ আগুনেই মুক্তি পায় মানুষ। আমার মনে আছে কত রাত আমি বাবার পাশে বসে দেহ কাজে সৎকার করেছি। নদীর ধারে সীতা জ্বলছে, শিয়াল ডাকছে। তখনই মনে হয়েছিল যে এই কাজ বুঝে আমার কপালেও লেখা।
বাপ বেঁচে থাকলে অবলীলায় সব সামলাতো, কিন্তু বাপটা হঠাৎ মরে গেলে সংসারের হাল আমার হাতেই এসে পড়ল। তখন আমার বউ আমার দুটো ছেলে নিয়ে ওই শ্মশান পাড়ের ঘরেই টিকে রইলাম। অন্য কোনো কাজ আমি জানতাম না বাবু, তাই বাবার মতো আমিও মরা পড়ানোর কাজ ধরলাম। এইভাবে চলছিল আমার দিনকাল। বাবু, শ্মশান আমার ঘর ছিল, শ্মশান আমার ভাতের জোগান দিত, কিন্তু এই শ্মশানের সঙ্গে বাধা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা কালো রাতের গল্প। রাত বিরেতে যখন কেউ মরা নিয়ে আসতো, আমি তার সৎকার্য করতাম বাবু। কারো বাপ, কারো মা, কারো ছেলে শ্মশানে পৌঁছে গেলেই যেন সব আমার হাতেই ভরসা রাখত। আমি আগুন ধরাতাম, ঠিক করেছি তার কাঠ সাজাতাম। অনেক সময় নদীর ওপার থেকেও নৌকায় করে লাশ নিয়ে আসতে হতো আমারে। মাঝরাতে নদী পেরিয়ে আসা অত সহজ কথা নয় বাবু। মাঝ নদীতে কতবার ঝড় বাদলের কবলে পড়েছি, কত বিপদ আপদের সম্মুখীন হয়েছি। আপনি যে নৌকায় এখন বসে আছেন, এই নৌকাটাই আমার বাবু। কত লাশ, কত কান্না, কত গল্প ওই নৌকার সইয়ের ভেতরে পেরিয়ে গেছে, আপনি কল্পনাও করতে পারবেন না বাবু। কিন্তু এই কথা আমি গোপন করি না যে গ্রামের মানুষ আমার খুব ভালোবাসত। আমি ডোম মরা পোড়াই, কিন্তু কারো চোখে আমার নিয়ে ঘৃণা দেখিনি। উল্টে মরা নিয়ে আসার সময় সবাই বলতো যে হারু আছে যখন সব ঠিক হয়ে যাবে। বাবু, সংসারটা একরকম চলতো। মরা পোড়াই মাঝে মাঝে নৌকা যাত্রী নিয়ে দূর গায়েও পাড়ি দিতাম। কেউ বিয়ে বাড়ি যেতে চায়, কেউ দোকানদারি করতে চায়, ওই রোজকার জীবন। তো সেবার হলো কি বাবু, এই মাঘ মাসের মাঝামাঝি। সেই সময় হঠাৎ খবর এলো যে দূরের একটা গা হাসিপুর থেকে গায়ের একজন নাকি মারা গেছে, তারে আনতে যেতে হবে। এই সময় বাবু এ সব গায়ে শ্মশান থাকে না, তাই বিভিন্ন গা থেকে লোক এই নদী পার করে এই শ্মশানে আনত। তো সেই গ্রামে আমি পৌঁছে দেখি পুরো গ্রামটাই এক অদ্ভুত রকমের চুপচাপ মেরে আছে। মানুষজন কাঁদে না, কেউ কান্নায় ভেঙে পড়ে না। ব্যাপার কি জানার জন্য একজনে জিজ্ঞেস করলি, সে বলল, খুড়ো, ওর নাম ছিল হারাধন, হারাধন হালদার। এই গ্রামের মানুষ তাকে মনে রাখবে বজ্জাত বলে। আরে বেঁচে থাকতে এমন হাড় জ্বালানো মানুষ আমি কমই দেখেছি। গ্রামের গরিব লোকেদের কষ্টের সময় টাকা ধার দিত বটে, কিন্তু সে টাকা সুদে আসলে গায়ের চামড়া ছাড়িয়ে নিত একেবারে। কারো গরু ছাগল, কারো ভিটে মাটি সব খেয়ে ফেলেছিল। গ্রামের বাচ্চা কাচ্চারা যদি ভুল করে তার বাগানে ঢুকে একটা আম বা কাঁঠালও ছিঁড়ত, তখনই তাদের ঠ্যাং ভেঙে দিত। ও মরেছে না, বাঁচা গেছে। সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণের রাত। আকাশে কেমন যেন অস্বাভাবিক একটা থমথমে ভাব, প্রকৃতিও যেন নিঃশ্বাস ফেলি বসে আছে। এই সময় লাশের যাত্রা একেবারে অশুভ বলে ধরা হয়। মা ঠাকুমারা বলতো, গেরুনকালে যদি কেউ মরা শুয়ে না থাকে তবে অঘটন ঘটবেই ঘটবে। কিন্তু এত বড় পথ, এত রাতের বেলা, এমন একা অশুভ সময় গ্রামের কারো সাহস হলো না আমার সঙ্গে যাওয়ার। সবাই অজুহাত দিল। কেউ বলল পেটের ব্যথা, কেউ বলল মেয়ের জ্বর, কেউ আবার চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার গায়ে তখন ঘাম ঝরছে বাবু। মনে হচ্ছিল এই ফাঁদে পড়ে আজ আমারই সর্বনাশ হবে। কিন্তু করবই বা কি? আমি যদি না যাই তবে গ্রামের মহা অঘটন ঘটবে, অশান্তি ছড়াবে, অসুখ বিসুখ দেখা দেবে, এমনকি কারোর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। শেষমেশ বুক কষে ঠিক করলাম যা হওয়ার হবে। আমি একাই এই লাশটারে নিয়ে যাব। নদীর ঘাট থেকে নৌকায় তুললাম দেহটারে, একেবারে একা একা।
চারপাশ নিস্তব্ধ, শুধু কাকের ডাক আর দূরে শেয়ালের হাঁক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ আমার সঙ্গে নৌকায় উঠেছে। প্রতিটা দাঁড় টানার সময় বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। তবু বাবু আমি একাই সেই রাতে যাত্রা শুরু করলাম। বাবু, আমার তো এই পেশাতেই জীবন কেটেছে। কত লাশ পোড়ালাম, কত নদী পার করে শ্মশানে পৌঁছে দিলাম, তার হিসেব নেই। বুড়ো, বাচ্চা, মেয়ে, পুরুষ সবাই শেষমেশে আগুনে মিশে যায়। আমি ছোটবেলা থেকেই শিখছি, মানুষ মরে গেলে তার সব পাপ অপবাদের খণ্ডন হয়ে যায়। তাই শ্মশান আসলেই একটা পবিত্র জায়গা। অগ্নিতে মিশে গেলেই সবাই ভস্ম হয়ে যায়, সবার শান্তি। কিন্তু ওই দিন জানি না কেন বাবু, লাশটার দিকে বারবার তাকালে গাটা কেমন যেন কেঁপে উঠছিল। একা নিয়ে যাইতে বুকের ভেতরটা কেমন যেন হু হু করছিল। সাই সাই ভয় শরীর জুড়ে কাটা দিচ্ছিল। নৌকা চালাতে চালাতে বারবার চোখ চলে যাচ্ছিল মরা লোকটার দিকে। চেহারার দিকে তাকালেই বুকের ভেতরটা একেবারে ধরফর করে উঠত। চোখ দুটো এতটা বেরিয়ে গেছিল যে মনে হচ্ছিল এখন যেন কারো দিকে রাগ করে তাকায় আসে। মুখটা কেমন কালো হয়ে ফুলে উঠেছিল বাবু। ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে গেছে, আর জিভটা অর্ধেকটা মুখের বাইরে ঝুলছিল, যেন যেন শ্বাসরোধ হয়ে মরেছে। লোকে বলছে বটে যে লোকটা নিজে থেকে মরেছে, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল বাবু। আমার মন বারবার বলছিল ওই গাঁয়েরই কেউ এর গলা টিপে খুন করেছে। দেহটাকে টেনে হিজড়ে যখন শ্মশানে নিয়ে এলাম তখন মাঝরাত। চারদিকে শো শো হাওয়া বইছে, উপরের আকাশটা একেবারে কালো। শ্মশান মানেই তো ভয়ানক নির্জনতা, তবুও কাজ থেমে থাকে না। ঝটপট কাঠ কাটা শুরু হলো। শুকনো কাঠ গুছিয়ে রাখলাম, যদিও বা আমার ঘরে এইসব আগে থেকে মজুদ দেওয়া থাকে। বাঁশ পেতে খাটুলি সাজালাম। মাঘ মাস বাবু, তবু চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে আসে। ঠিক ঠিক বৃষ্টি নামার আগে পরিবেশ যেমন হয়। বুঝতে বাকি রইল না যে বৃষ্টি নামবে। বাবু, মাঘ মাসে বৃষ্টি কিন্তু ভালো কথা নয়। আমি তখন সীতার কাঠ সাজাইতেছি তাড়াহুড়ো করে। এই সময় হঠাৎ বাবু বুকের ভেতর ধক করে উঠল। মনে হলো একটা গরমিল হয়ে গেল। যে ওই ধুনোর কলসিটা তো সঙ্গে নিয়ে আসা হয়নি। জানেন তো বাবু, ওই কলসি ছাড়া সীতা জ্বালানো পাপ। এই ধুনোর ধোয়াই আত্মায় শান্তি দেয়, নইলে অশান্তি লেগে থাকে। অনেক বড় ভুল হয়ে গেছে বাবু, এখন না আনলে চলবে না। শ্মশান থেকে আমার ঘরটা খুব বেশি দূরে নয়। ওই যে বাস সার পেরোলেই আমার কুড়ে ঘরখানা। আমি তাড়াহুড়ো করে ছুটলাম এই ধুনোর কলসিটা নিতে। কিন্তু এটাই বাবু আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। একে ছিল চন্দ্রগ্রহণ, তার উপরে বৃষ্টি, তার উপরে আবার এই লাশ একা ছেড়ে চলে যাওয়া। ঘর থেকে যখন বেরোলাম তখন দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। কলসিটা আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে আবার সীতার দিকে ফিরলাম। কিন্তু যেই না সীতার কাছে এসেছি, হঠাৎ করে একটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম। চোখ বড় বড় হয়ে গেল। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলাম না। মেরুদণ্ড দিয়ে আমার শীত দ্বারা বেয়ে কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বাবু। যে লাশটারে আমি নিজের হাতে শুইয়ে রেখে গেছিলাম, সেই লাশটা এখন
সেই লাশটা এখন নিজে থেকে উঠে বসে আছে সীতার ওপরে। সাদা কাপড়টা বুক থেকে সরে গেছে, আর ওই কালো কুটুরের মতো চোখ দুটো অন্ধকারে ঝিকমিক করতেছিল বাবু। ঠোঁটের কোনায় কেমন যেন একটা অদ্ভুত বাঁকা হাসি বলে আমার মনে হলো যেন সে আমার দিকেই তাকায় আছে। আমি কেমন যেন জমে গেলাম বাবু, এক পাও সামনে বাড়াতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমার পায়ের গোড়ালিটা আঁকড়ে ধরেছে মাটির সঙ্গে। বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। কি হলো কিছুই বুঝতে পারলাম না বাবু। আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে এই কাজ করি, মরা পুরানোর কাম। কত কিছু যে দেখেছি এই চোখে, অনেক মরা, এই অনেক শ্মশানে কত রাত বিরেছি, ভৌতিক কাণ্ড সব সহ্য করেছি। তাই বলে অত সহজে যদি আমি দুর্বল হই তাহলে তো মুশকিল হয়ে যাবে। প্রথমে বুকটা হিম হয়ে গেছিল ঠিকই, মনে হলো পার নড়বে না, কিন্তু তারপরে মনে হলো যে অনেক সময় শিরায় শিরায় টান ধরলে, খিঁচুনি উঠলে মরা এমন আপনা থেকে সোজা হয়ে বসে পড়ে। ওসব আর নতুন কি। নিজেকে তাই জোর করে মনে মনে বললাম, না, ভয় পেলে চলবে না, তোর কাজ তোরে করতেই হবে। ভয়ে ভয়ে এক পা করে সে বসে থাকা মরাটার সামনে গেলাম। ভেবেছিলাম হয়তো সত্যি শিরায় টান লেগে মরাটা সোজা হয়ে বসেছে, কিন্তু সেটা আমার ভুল ছিল বাবু। সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাবু যে ওই গ্রহণের রাতে একা একাই মরাটা নিয়ে আসা আমার উচিত হয়নি। মরা শুয়ে থাকতে হয় কেন, তাই এবার আমি বুঝতে পারলাম। আর এটাও বুঝতে পারলাম এই মৃতদেহর ভেতরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর একটা কিছু। এবার সেই মরা আমার দিকে তাকালো। সে চোখের দৃষ্টি বাবু কল্পনাও করতে পারবেন না, যে চোখে চোখ রাখা যায় না। কি বিভৎস হিংস্র সেই চোখের দৃষ্টি বাবু। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। তবে আমারে কিছু বলতে হলো না। সেই ভয়ঙ্কর মূর্তি এবার সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বিভৎস একটা গলায় চিৎকার করে বলল, তোর বাবা কালুডোম এখানে মরা পোড়াতো। সে মারা যাওয়ার পর এখন তুই মরা পোড়াস। তোর এক বউ আর এক ছেলে আছে, তাদের নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস। নিজের বউ সন্তানকে যদি বেঁচে থাকতে দেখতে চাস, তাহলে আমি যা বলবো সেটা তোকে করতে হবে। প্রত্যেক অমাবস্যায় একটা করে জীবিত মানুষ আমার সামনে এনে হাজির করবি। আমি এখানে আসব। আমি তখন বুঝতে উঠতে পারলাম না বাবু যে আমি ঘোরের মধ্যে আসি নাকি যা দেখছি সবটাই স্বপ্ন। তবে এটুকু বুঝতে পারলাম যে আমি ঘোর এক বিপদে পড়েছি। এই বিপদ থেকে কি করে উদ্ধার হব জানি না, তবে আমার কাছে আমার বউ ছেলে মেয়ে খুব প্রিয়। আমি একজন পিতা হয়ে, একজন স্বামী হয়ে কি করে নিজেদের পরিবারে নষ্ট হতে দিতে পারি বাবু বলুন? আমি এখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি গো বাবু, কিন্তু কিছুতেই পারিনি।
ও ছায়ার মতো আমার পিছনে লেগে আছে। প্রতি পদে পদে যেন মৃত্যুর মতো আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার নিজেকে বাঁচাতে হলে, আমার পরিবারে বাঁচাতে হলে ওর ক্ষুধা মেটাতে হবে বাবু। তাই প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আমি খুঁজতে বেরোই আমার শিকার। ও কে আমি জানি না বাবু। আমার নিজের পরিবারে বাঁচাতে হলে ওই পিশাচের খিদে মেটাতে হবে। আর ভাগ্যচক্রের শিকার আমার হাতে এসে পড়ে, আর তারে আমি তুলে দেই ওই প্রেতের হাতে। সে মানুষগুলোকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খায় বাবু, আমি দেখেছি। আমি যখন কাউকে গল্প শোনাই তখন সে আমার গল্প শুনে জেগে ওঠে। আজও কি ভাগ্য দেখুন বাবু। ভেবেছিলাম আজ কোনো শিকার পাবো না, কিন্তু ভগবান আপনারে ঠিক পাঠিয়ে দিয়েছে বাবু। ভেবেছিলাম আমার জীবনের গল্পটা আপনারে বলে একটু হালকা হব, তাই বললাম। কিন্তু দুঃখের বিষয়, এই গল্প কেউ জানতে পারবে না। এই গল্প যেমন অন্ধকারের, তেমনি চিরকাল অন্ধকারেই থেকে যাবে। এইসব এইসব কি কি পাগলের প্রলাপ বকছো তুমি? হ্যাঁ, আমি নেমে যাবো, আমাকে নামিয়ে দাও, আমি থাকবো না। যত সব পাগল ছাগলের দল। হ্যাঁ, আমার কথা আপনার বিশ্বাস হলো না বাবু? আপনার পেছনে একবার তাকিয়ে দেখুন বাবু। ও এসে গেছে বাবু, ও এসে গেছে, ও এসে গেছে বাবু। বাঁচাও বাঁচাও। এই জন্যই তো বলি, হারান মাঝির গল্প শুনবেন না। শুনবেন তো মরবেন। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন হারান মাঝির গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।